সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আজকে আমরা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব। তো প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিসের জন্য দেখো আজকে যে প্রশ্নটা আমরা বেছে নিয়েছি সেটা ঢাকা বোর্ডে 2025 সালের পরীক্ষায় এসেছিল। তো এই প্রশ্নটা আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে ব্রেকডাউন করব। আমি আশা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আমি সবসময় তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে ফোর্স করে থাকি। তার কারণ হচ্ছে আমি চাই যে তোমরা আগে থেকেই বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করে প্রিপেয়ার্ড হয়ে যাও, যাতে বোর্ডের পরীক্ষাতে তোমরা যখন অ্যাটেন্ড করবে তখন তোমাদের কোনো সমস্যা ফেস না করতে হয়। কারণ আগে থেকেই যদি তোমার এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা থাকে তার মানে হচ্ছে তুমি আগে থেকেই কিন্তু জানো যে বোর্ডের পরীক্ষাতে কোন কোন রুলসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা এখন সেন্টেন্সগুলো পড়া স্টার্ট করি। দেখো এখানে কি বলেছে, বলেছে হোয়ার আর ইউ গোয়িং, তার মানে তুমি কোথায় যাচ্ছ। কে বলেছে? সেইড দ্য মার্চেন্ট, মানে বণিক বলেছে। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটা ইন্টারোগেটিভ সাইন বা চিহ্ন রয়েছে, তার মানে একটি প্রশ্ন করা হয়েছে। তো যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু আমরা এই সেইডকে আস্কড বলি, ঠিক আছে, যে উমুক আস্কড এরকম। তো এখানে যেহেতু মার্চেন্ট সেইড, তাহলে আমাদেরকে লিখতে হবে কি, আমরা যখন অ্যান্সার করব তখন আমরা লিখব এভাবে যে দ্য মার্চেন্ট আস্কড, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা লিখলাম দ্য মার্চেন্ট আস্কড। এখন কথা হচ্ছে জিজ্ঞাসা তো করলো, কিন্তু কাকে জিজ্ঞাসা করলো সেটা একটু আমাদেরকে দেখতে হবে। দেখো তুমি যদি এক নজর সবার আগে এই প্যাসেজটা একটু পড়ে নাও, তাহলে তুমি দেখতে পাবে বা বুঝতে পারবে যে এটা আসলে কাকে বলল। যেমন তুমি এই প্রশ্নটার যদি এই জায়গাতে আসো, তাহলে তুমি দেখতে পাবে দ্য ইউথ নামে একটা কথা এখানে রয়েছে, মানে তরুণ বা যুবক বলল, ঠিক আছে। তো তাহলে নিশ্চয়ই মার্চেন্ট আর ইউথের মাঝখানে এখানে কথোপকথন হচ্ছে। তো মার্চেন্ট যদি জিজ্ঞাসা করে তাহলে নিশ্চয়ই এই ইউথকে জিজ্ঞাসা করেছে। তো তাহলে আমরা এখানে কি লিখব, যে দ্য মার্চেন্ট আস্কড দ্য ইউথ, ঠিক আছে, এটা আমি লিখে ফেললাম। এখন তুমি দেখো এই যে প্রশ্নটা করা হলো, এখানে কিন্তু কি দিয়ে প্রশ্নটা করা হয়েছে? হোয়ার দিয়ে প্রশ্নটা করা হয়েছে। তার মানে এখানে কিন্তু WH আমরা দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে বারবারই বলি, যখন WH থাকবে তখন কিন্তু আমরা এই WH এর আর কোনো পরিবর্তন করব না, ঠিক আছে। কিন্তু যদি এই WH না থেকে অন্য কিছু থাকে তখন কিন্তু আমাদেরকে ইফ ব্যবহার করতে হবে। তাহলে আমরা তো WH থাকার কারণে এখানে কোনো পরিবর্তন করব না। তাহলে আমরা এখানে কি লিখব? হোয়ার যেভাবে এখানে রয়েছে আমরা কিন্তু হোয়ার ওয়ার্ডটাই এখানে লিখে ফেললাম। তারপরে দেখো, যেহেতু এখানে ইউথের কথা বলা হচ্ছে, আমরা কনসিডার করব ইউথকে হি বা ছেলে হিসেবে, ঠিক আছে। তো আমরা এখানে তাহলে লিখতে হবে কি, যে হোয়ার, তারপর লিখতে হবে হি। এরপর দেখো এখানে কিন্তু আর গোয়িং, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু বলা হয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা যখন কনভার্ট করি তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস করে দিই। দেখো যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস করে দেব। তো আর গোয়িং যেটা রয়েছে, হি এর সাথে তো কি হবে, ওয়াজ হবে, কারণ হি তো সিঙ্গুলার। তাহলে আমরা এখানে কি করে দিচ্ছি, হি ওয়াজ গোয়িং, এটা করে দিচ্ছি। তারপর একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু দেখো আমাদের প্রথম যে কনভার্সনটা সেটা কিন্তু করা হয়ে গেল। আর আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচ। তো এখন আমরা যে কাজটা করব, সেকেন্ড সেন্টেন্সটা পড়বো। দেখো এখানে বলেছে আই এম কামিং টু সি ইউ। আচ্ছা, আই এম কামিং টু সি ইউ, এটা কে কাকে বললো? এটাও বুঝতে হলে তুমি পরের বাক্যটা একটু দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো এই যে আই এম কামিং টু সি ইউ, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, যে আমি আপনার সাথে দেখা করতে আসছি বা আপনাকে দেখতেই আসছি, এরকম, তাই না? তো এই যে প্রশ্নটা মার্চেন্ট করলো যে তুমি কোথায় যাচ্ছ, এইটার অ্যান্সার হিসেবেই কিন্তু ইউথ বা তরুণ যে আছে সে কি বললো, যে আই এম কামিং টু সি ইউ। তো এই যে আই এম কামিং টু সি ইউ, তাহলে এটা কি ছিল, এটা অবশ্যই রিপ্লাই ছিল। তাহলে আমরা যখন এটা কনভার্ট করে অ্যান্সারটা লিখবো তখন কি করব, তখন আমরা লিখব যে দ্য ইউথ
আমরা লিখব রিপ্লাইড, যেহেতু সে অ্যান্সার বা উত্তর করেছে। আচ্ছা, সে কি অ্যান্সার বা উত্তর করেছে সেটা আমরা দ্যাট লিখে তারপরে আমরা লেখা শুরু করব। তাহলে দেখো আমি লিখলাম দ্য ইউথ রিপ্লাইড দ্যাট। আচ্ছা, এই যে আই যেটা রয়েছে এটা দিয়ে তো ইউথকে বোঝানো হচ্ছে যে সে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই আইটাকে চেঞ্জ করে লিখতে হবে হি। তারপর দেখো কি রয়েছে, অ্যাম কামিং, ঠিক আগের যে সেন্টেন্সটা রয়েছে ওইটার মতো। এখানে অ্যাম কামিং এটা কিন্তু কোন টেন্স বলো তো? অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা জানি যে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াসই লিখতে হবে। তাহলে আই অ্যাম যেটা রয়েছে এটাকে আমি লিখছি হি, আর হি যেহেতু সিঙ্গুলার কাজে হি এর সাথে কিন্তু আর অ্যাম বসে না বা ওয়ার বসে না, হি এর সাথে কি বসে, ওয়াজ, ঠিক আছে, বা হি ইজ। তো সেই কারণে আমি এখানে কি লিখলাম, হি ওয়াজ। আর তারপর তো এখানে কামিং, কাম থাকলে আমরা কিন্তু জানি গো হয়, তাহলে এখানে যেহেতু কামিং রয়েছে তাহলে আমরা অ্যান্সার করার সময় কিন্তু এটাকে গোয়িং লিখতে হবে, ঠিক আছে। এই দিক থেকে কিন্তু তোমাকে একটু সতর্ক থাকতে হবে যে কখন কোনটা আসছে এবং সেটাকে কিভাবে আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো নোটিস না করলে কিন্তু ন্যারেশনে মার্কস কমে যাবে, ঠিক আছে। কারণ ন্যারেশন হচ্ছে তুমি কতটা স্মার্ট ভাবে, কতটা সুন্দরভাবে গুছিয়ে অ্যান্সার করতে পারো সেটার উপরে তোমার মার্কসটা কিন্তু ডিপেন্ড করবে। তাহলে আমি এখানে দেখো কি লিখছি, হি ওয়াজ, কামিং থাকার কারণে আমি লিখছি গোয়িং। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, টু সি। তো এখানে তো টু সি এটার আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আমি হুবহু লিখে দিচ্ছি। আর ইউ যেটা রয়েছে দেখো, এই ইউটা হচ্ছে কে, এই ইউটা দিয়ে কিন্তু মার্চেন্টকে বোঝানো হয়েছে, কাজে ইউটাকে চেঞ্জ করে আমরা কি লিখতে হবে, হিম। যে ইউথ বা তরুণ উত্তর দিয়েছে কি, যে সে তাকে দেখতে যাচ্ছে, এই কারণে তাকে হিসাবে আমরা হিম বসিয়েছি, ঠিক আছে। এরপরের বাক্যটিতে আসো, দেখো কি বলেছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে তুমি কি চাও। তাহলে এই প্রশ্নটা কে করেছে, এটা তো বোঝাই যাচ্ছে যে যেহেতু আগের বাক্যে ইউথ রিপ্লাই করেছে, তো সেই রিপ্লাইটা শোনার পরে মার্চেন্ট আবার একটা প্রশ্ন করেছে। তাহলে আমরা একটু সাজিয়ে গুছিয়ে কিভাবে প্রেজেন্ট করতে পারি, দেখো আমরা কিন্তু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করার জন্য এখানে লিখব অ্যাট দ্যাট, মানে এটাতে বা এরপরে কি হলো, মার্চেন্ট প্রশ্ন করেছে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব দ্য মার্চেন্ট, এরপর আমরা কি লিখব, আস্কড, মানে প্রশ্ন করেছে। কিন্তু দেখো একটু আগেই সে একটা প্রশ্ন করেছে, তাহলে সে এখন আবার একটা প্রশ্ন করেছে। তো আবার ইংরেজি কি আমরা জানি, আবার ইংরেজি হচ্ছে এগেন। তাহলে আমরা এরপরে কি লিখব, এগেন আস্কড। আচ্ছা, এখন তুমি দেখো এখানে কিন্তু বলা নেই যে কাকে আস্ক করেছে, কিন্তু আমরা কিন্তু জানি যে অবশ্যই ইউথকে আস্ক করেছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখব দ্য ইউথ। আচ্ছা, এখন তুমি দেখো এই ইউথের পরে এখন আমরা কি লিখব, এখানে বলেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই যে হোয়াট, এইটাও কিন্তু দেখো একটা ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাকেও কিন্তু আমাদের আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমরা সিম্পলি এখানে হোয়াটকে হোয়াটের মতো রেখে দিচ্ছি। তারপর ইউ যেটা রয়েছে, এই ইউকে পরিবর্তন করে তাহলে কি করতে হবে, হি করতে হবে, কারণ এটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে তুমি কি চাও, বা ওই ইউথকে বলা হচ্ছে যে ইউথ আসলে কি চায়। তাহলে এখানে কি রয়েছে, ওয়ান্ট রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে বা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। তাহলে এটার টেন্সটা পরিবর্তন করে আমাকে কি করতে হবে, পাস্ট টেন্স কিন্তু করে দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, হোয়াট হি, দেখো ওয়ান্টেড, এটা কিন্তু আমাকে লিখে দিতে হবে। তো এই পর্যন্ত তাহলে আমার কিন্তু দেখো এটার কাজও শেষ হয়ে গিয়েছে, এটার কাজও শেষ হয়ে গিয়েছে, এখন এই পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। তারপরে দেখো কি বলা হচ্ছে, টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। তার মানে হচ্ছে আমার নিজের হাতে কি করতে চাই, আমার রুটি অর্জন করতে চাই। তার মানে হচ্ছে সে খেটে খেতে চায়, এরকম একটা কথা কিন্তু বলা হলো। তাহলে তুমি দেখো এইটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করব। এখন কিন্তু মার্চেন্ট আবার প্রশ্ন করলো, তার মানে হচ্ছে ওই ইউথ আবার এখন কি করবে, সে কিন্তু রিপ্লাই দিবে। তাহলে এটা কি হবে, এটা একটা রিপ্লাই হবে। তাহলে আমরা কি লিখবো এখানে, দেখো আমরা কিন্তু লিখবো যে ইন রিপ্লাই বা উত্তরে,
উত্তরে কি হবে দেখো, আমি তাহলে একটা কমা দিলাম। উত্তরে হবে যে বালকটা বা ইউথ যে সে বলল, কাকে বলল? মার্চেন্টকে বলল। তাহলে আমরা এখানে কি করব, আমরা কিন্তু ইন রিপ্লাইয়ের পরে কমা দিয়ে লিখব যে দ্য ইউথ। আচ্ছা, তারপর আমরা কি লিখবো, যে বলল বা বলেছিল, কাকে বলেছিল? মার্চেন্টকে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, দেখো আমরা এখানে টোল্ড ব্যবহার করব, যে টোল্ড দা, তারপর আমরা লিখবো মার্চেন্ট। আচ্ছা, এখন ইউথ কাকে বলল? মার্চেন্টকে বলল। তো কি বলল সেটার জন্য কিন্তু আমরা কি করব, একটা দ্যাট এখানে যুক্ত করে দেব, যে মার্চেন্টকে বলল যে। এখন তুমি দেখো কি বলল, এই যে কথাটা যেটা সে বলেছে এটাই কিন্তু এখন আমাদেরকে বসিয়ে দিতে হবে। এখন সেটা কিভাবে হতে পারে, দেখো আমরা এই যে টু আর্ন মাই ব্রেড, তো সে বলেছে সে তার ব্রেডটা অর্জন বা উপার্জন করতে চায়। তাহলে দেখো এইটাকে আমরা সাজিয়ে গুছিয়ে কিভাবে বলতে পারি, আমরা কিন্তু এভাবে বলতে পারি যে সে চেয়েছে। তো সেই হিসাবে আমরা লিখতে পারি হি ওয়ান্টেড। এটা আমরা আগের লাইনের আলোকে কিন্তু টেনে লিখতে হবে। তো সে চেয়েছে, কি চেয়েছে? এরপর আমাদেরকে এই টুটা নিয়ে আসতে হবে, তারপর আর্ন যেটা রয়েছে সেটা আমরা লিখে দিলাম আর্ন। এখন মাই ব্রেড, তাহলে এটাকে আমরা কি করব, আমরা এই মাই ব্রেডটাকে লিখবো হিজ ব্রেড বা তার ব্রেড, যেহেতু এটা ইউথ বলেছে। ঠিক আছে, তো আমরা লিখলাম যে হিজ ব্রেড মানে তার ব্রেডটা সে চায় উপার্জন করতে বাই। এখানে তো আর চেঞ্জ করার মতো তেমন কিছু নেই, তাহলে আমাকে লিখতে হবে কি, বাই দা লেবার। আচ্ছা, তো অফ মাই হ্যান্ডস, এখানে দেখো মাইকে আমরা কি করে চেঞ্জ করেছি, আমরা কিন্তু হিজ লিখেছি। তাহলে এখানে আবার এই মাইটা রয়েছে, তাহলে আমরা আবার কি করব, আমরা আবার লিখব অফ হিজ হ্যান্ডস। তাহলে দেখো এই পর্যন্ত কিন্তু মোটামুটি হয়ে গেল। তারপরে দেখো আমি এখন কি করতে পারি, পরের যে বাক্যটা সেখানে বলেছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক সেড দ্য মার্চেন্ট। তার মানে কি হলো, দেখো মার্চেন্ট কিন্তু আবার তাকে একটা প্রশ্ন করে বসলো। তার মানে একবার আমরা বলেছি মার্চেন্ট আস্কড, তারপরে আমরা বলেছি মার্চেন্ট অ্যাগেন আস্কড, তারপরে মার্চেন্ট এখন আবার প্রশ্ন করেছে। তো আবার যেহেতু 3 নাম্বার বার যখন প্রশ্ন করবে তখন কিন্তু আমাদেরকে ফার্দার ওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা কি লিখবো এখানে, দা মার্চেন্ট, এখন আমরা লিখবো ফার্দার। দেখো আমি লিখলাম ফার্দার, এখন আমি লিখবো ফার্দার আস্কড। কাকে আস্ক করেছে, এখানে যদি আমি জাস্ট হিম বসাই দিই দেখো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে তাকে আস্ক করেছে। ঠিক আছে, মানে ওই ইউথকে আস্ক করেছে। এইবার দেখো প্রশ্নটার শুরু কিন্তু ডাব্লিউএস দিয়ে হয়নি, ডু দিয়ে হয়েছে। ডাব্লিউএস বলতে আমি সাধারণত হোয়ার, হোয়েন এগুলোকে কিন্তু বোঝাচ্ছি। তো এই যে ডু দিয়ে হয়েছে এই কারণে আমরা কি করব, আমরা একটা ইফ এখানে লিখে ফেলবো, যে ইফ। তারপর দেখো এই যে ইউ যেটা রয়েছে এটাকে কি করব, এই ইউথ দিয়ে তো এখানে ইউথকে বোঝানো হয়েছে, তাহলে এটাকে আমি চেঞ্জ করে করে দেব হি। তারপরে লিখব রিয়েলি, হি রিয়েলি। আচ্ছা, এখানে দেখো কি রয়েছে, ওয়ান্ট রয়েছে। এটাকে তাহলে পাস্ট টেন্স করতে হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করার নিয়ম। তাহলে আমি লিখছি ওয়ান্টেড ওয়ার্ক, অর্থাৎ সে আসলেই কাজ করবে কিনা বা করতে চায় কিনা এরকম। তো এই পর্যন্ত তাহলে কিন্তু দেখো আমাদের কাজ হয়ে গেল। এরপরে আসো এখানে কি বলেছে, বলেছে ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, তার মানে হ্যাঁ করব যদি আপনার কাছে কিছু থাকে। তাহলে এটাকে আমি কিভাবে কি করব, এখন ইউথ কি করেছে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছে। তাৎক্ষণিকভাবে এটার ইংরেজি কিন্তু আমরা জানি প্রম্পটলি। তাহলে আমরা যখন লিখব তখন দেখো আমরা কিভাবে লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে দ্য ইউথ প্রম্পটলি কি করলো, উত্তর দিল। তাহলে আমি এখানে লিখছি দেখো
রিপ্লাইড, তার মানে সে তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যে হ্যাঁ আমি করব। তার মানে এখানে আমরা কি লিখতে পারি তাহলে? যে এখানে তুমি একটা দ্যাট কিন্তু যুক্ত করে নিও, ঠিক আছে, সুন্দর দেখানোর জন্য, যে হি ডিড, মানে সে করবে। তারপর দেখো কি বলেছে, ইফ ইউ হ্যাভ এনি, তার মানে ইফটাকে ইফের মতোই আমরা কিন্তু রাখবো। এই ইউটা দিয়ে কিন্তু মার্চেন্টকে বোঝানো হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ইউটাকে চেঞ্জ করে হি করে দিতে হবে, যেহেতু মার্চেন্টকে বোঝানো হয়েছে। তারপর আমি কি লিখবো? হি হ্যাভ যেটা রয়েছে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এটাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে আমি এখানে লিখবো হ্যাড এনি। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছো। তো এই সেন্টেন্সটাও কিন্তু মোটামুটি শেষ। এরপর দেখো কি বলছে, দেন ফলো মি, তার মানে আমাকে ফলো করো, অ্যান্ড ক্যারি এ বক্স, এবং একটা বক্স ক্যারি করো, ফ্রম এ শপ, একটা দোকান থেকে, টু মাই হাউস, আমার বাড়িতে। তাহলে তুমি দেখো এখন মার্চেন্ট কিন্তু বলেছে ফলো মি, তার মানে এটা কি ছিল? এটা কিন্তু একটা অর্ডার বা আদেশ ছিল। তাহলে আমরা যখন অ্যান্সার করব তখন আমরা কি লিখবো? দেখো আমাদেরকে লিখতে হবে যে দ্য মার্চেন্ট, এখন আমরা লিখবো দ্য মার্চেন্ট দেন, তারপর যেহেতু এখানে দেনটা রয়েছে এটা আমরা এখানে অ্যাড করে দিলাম, যেহেতু আদেশ করেছে কাজেই লিখে ফেললাম যে অর্ডার্ড হিম, তাকে অর্ডার করলো। ঠিক আছে, কি করতে অর্ডার করেছে? ফলো মি। তাহলে আমরা এটা কিভাবে যুক্ত করতে পারি? এটা কিন্তু আমরা টু দিয়ে যুক্ত করতে পারি। তো আমরা এখানে কি লিখলাম? যে টু ফলো হিম, অর্থাৎ তাকে ফলো করার জন্য। তারপর দেখো এখানে কি রয়েছে? অ্যান্ড রয়েছে, তাহলে আমরা লিখলাম অ্যান্ড ক্যারি এ বক্স। এখানে তো আর চেঞ্জ করার মতো তেমন কিছু নেই। ফ্রম, আচ্ছা কোথা থেকে? এ শপ টু, এখানেও তো আর চেঞ্জ করার মতো তেমন কিছু নেই, তাহলে আমরা কি লিখছি? এ শপ টু। দেখো এখানে মাই হাউস রয়েছে, আমার বাড়ি পর্যন্ত, তাহলে এটাকে চেঞ্জ করার সময় কিন্তু তার বাড়ি হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? টু হিজ হাউস। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আর এরপরে দেখো সবার যে শেষ যে বাক্যটা, আই ডু নট সি হাউ আই ক্যান ডু দ্যাট, সেড দ্য ইউথ, তার মানে আমি দেখতে পাচ্ছি না যে কিভাবে আমি এটা করতে পারবো। তাহলে দেখো এখন এই যে ইউথ, সে কিন্তু মার্চেন্টকে একটা সিম্পল কথা বলেছে, তাহলে এটা আমরা কিভাবে যুক্ত করব? আমরা কিন্তু এখানে অ্যাট দ্যাট দিয়ে যুক্ত করতে পারবো, যে অ্যাট দ্যাট মানে সেটাই। এখন এই ইউথটা যেটা রয়েছে, যেহেতু সে বলেছে, আমরা এটা এখানে লিখে দিচ্ছি যে দা ইউথ। এরপরে কি হবে দেখো, আমরা বলবো যে যেহেতু এখানে সেড রয়েছে, তাহলে আমরা বললাম যে টোল্ড, কাকে বলেছে? দ্য মার্চেন্ট, যে কি এই আই যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করে কি করতে হবে? হি করতে হবে, কারণ যেহেতু ইউথ বলেছে যে সে দেখতে পাচ্ছেন। তাহলে অ্যাট দ্যাট দ্য ইউথ টোল্ড দ্য মার্চেন্ট, তাহলে এখানেও আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু একটা দ্যাট অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ সে কি বলেছে। তো এই দ্যাটের পরে তাহলে আমি লিখলাম যে হি, দেখো এখানে বলেছে ডু নট সি, তো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, ডু নট সি। তাহলে এটা যখন আমরা চেঞ্জ করব তখন আমরা কি করব? এটাকে পাস্ট টেন্স করব। তো আমরা লিখলাম ডিড নট সি। তারপর কি রয়েছে দেখো? হাউ। তাহলে হাউ এর মধ্যে তো আর কোনো চেঞ্জ করার আমাদের কোনো সুযোগ থাকছে না, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু হাউকে হাউ এর মতোই রেখে দিচ্ছি। আর তারপর আমরা কি করছি? যে কিভাবে এই আই যেটা রয়েছে, আইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অবশ্যই হি হয়ে যাবে, হাউ হি। আর এরপরে দেখো কি রয়েছে? রয়েছে ক্যান ডু দ্যাট। আমরা জানি যখন ক্যান থাকে তখন আমরা কি লিখি? এটাকে কনভার্ট করে আমরা লিখি কুড। আর তারপরে দেখো কি রয়েছে? ডু রয়েছে। তো কুডের পরে যদিও ডু একটা পাস্ট টেন্স,
কুড কিন্তু মোডাল অক্সিলিয়ারি, আর মোডাল অক্সিলিয়ারির পরে কিন্তু সাধারণত আমরা ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটাকে আর পরিবর্তন করতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই কুডের পরে যে ডু রয়েছে এটাকে কিন্তু ডুই রেখে দিতে হবে, এটাকে আর চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা লিখে ফেললাম যে কুড ডু, আর যেহেতু এখানে দ্যাট রয়েছে তাহলে আমাদেরকে কিন্তু এখানে দ্যাটই বসিয়ে দিতে হবে, এটাকে আর চেঞ্জ করা যাবে না। তাহলে তুমি দেখো কতটা সহজে কিন্তু বুঝে, বুঝে আমরা একটা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করে ফেললাম। তো এভাবে যদি তুমি রুলসগুলো পড়ার পরে বুঝে, বুঝে প্র্যাকটিস করো তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক, অনেক মজবুত হবে এবং বারবার যদি তুমি প্র্যাকটিস করতে পারো, প্রতি সপ্তাহে যদি রিভাইজ করতে পারো প্রিভিয়াস ৫-৬ বছরের যে প্রশ্নগুলো রয়েছে, তাহলে আমি মনে করি যে বোর্ড পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসে এটা নিয়ে তোমার মনে আর কোনো ডাউট থাকবে না এবং তুমি খুব সহজেই বুঝে যাবে যে কোন, কোন রুলসগুলো অনেক ইম্পোর্টেন্ট, কোন, কোন রুলসগুলো বারবার আমাকে পড়তে হবে এবং কোন, কোন জিনিসগুলো বারবার আমাকে মনে রাখতে হবে। তাতে করে কি হবে? তোমার সিলেবাস কিন্তু অর্ধেক কমে যাবে। তো আজকে তাহলে এ পর্যন্তই। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।